বন্ধুরা, তোমাদের কাছে মারাত্মক একটা তথ্য নিয়ে এসেছি বন্ধুরা, যেটা শুনলে তোমরা রীতিমতো চমকে যাবে, আবার অনেকে অনেক আনন্দ পাবে। মানে সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আগামীতে ফাঁসি হতে চলেছে। মানে বুঝতে পারছো, মানে সন্দীপ ঘোষের পদুত্তরে এমন কিছু প্রমাণ হতে চলেছে যেটার দরুন সন্দীপ ঘোষের এত বড় সাজা, মানে ফাঁসির মতো সাজা হতে চলেছে। চলো ভিডিওটি দেখো, পুরো ডিটেলসে জানতে পারবে যে আমি এই কথাটি কেন বললাম, কি এমন প্রমাণ। এমনকি তার সাথে তোমাদেরকে বলবো যে আবারও এক মেডিকেল কলেজে ডক্টরস, নার্স, এমনকি অন্যান্য স্টাফের উপরে বিরাট হামলা হয়েছে। মানে ডক্টরসের রুমে ঢুকে রীতিমতো 20-25 জন, অনেক মানে বলতে পারো ওখানে এত হামলা হয়েছে, তাদেরকে বেধড়ক মারা হয়েছে। চলো ভিডিওটি দেখো, পুরো ডিটেলস জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা। তো আমাদের রাজ্যে কি হচ্ছে বলো তো বন্ধুরা, সেটা নিয়ে বলছি পরে। তার আগে বলি সন্দীপ ঘোষের ব্যাপারে। সন্দীপ ঘোষ, যেই সন্দীপ ঘোষের নাম শুনলে অনেকে মনে করবে যে এই সন্দীপ ঘোষ, যেই সন্দীপ ঘোষ দুর্নীতির মানে তার শেষ নেই, তার অপরাধের লিস্ট শেষ হবে না, তাই না? যার দুর্নীতির ব্যাপারে এত এত কথা শুনেছি, এত পর্দা ফাঁস হয়েছে, এবার এই যে ধর্ষণ আর খুনের মামলায় যে তদন্ত চলছে, সেটার পদুত্তরে এমন কিছু হতে চলেছে যেটা আগামীতে আমরা যেটা চাইছি সেটাই হতে পারে। মানে আমরা 100 বার চাইছি যে অপরাধীর কঠোর থেকে কঠোরতম সাজা হোক, যেই অপরাধীগুলো নৃশংসভাবে তিলোত্তমার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাই তো? তো আগামীতে সেটাই হতে চলেছে। এবার তোমাদেরকে বলি যে আমি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেন এই কথাটা বললাম। তোমাদেরকে বলি, সুপ্রিম কোর্টে, পয়েন্ট টু বি নোটেড, সুপ্রিম কোর্টে 17ই সেপ্টেম্বর সিবিআই যা জমা দিয়েছিলেন, মানে স্ট্যাটাস রিপোর্ট, সেই রিপোর্টে মারাত্মক কিছু ছিল। মানে বুঝতে পারছো কথাগুলো? কথাগুলো একটু মন দিয়ে শোনো। সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিলেন কোর্টে, সেটাতে মারাত্মক কিছু ছিল। মানে ওখানকার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন সিবিআই যা জমা দিয়েছে তা খুবই মারাত্মক একটি ব্যাপার। এমনকি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যদি এটা প্রমাণ হয়ে যায়, তাহলে মৃত্যুদণ্ড হতে পারে, মানে ফাঁসির মতো সাজা হতে পারে। এই ফাঁসির সাজাটা তাদেরকেই দেওয়া হয় যারা অনেক বড় অপরাধের সাথে জড়িত হয়ে থাকে, তাদেরকে এক কথায় মৃত্যুদণ্ড, এই সাজাটা দেওয়া হয়। এমনকি যে অনেক বড় বড়, মানে যেটা নিজে বলেছেন ডিওয়াই চন্দ্রচূড়, যে অনেক বড় বড় অপরাধীদের যেই সাজাটা দেওয়া হয় সেটাই দেওয়া হবে। মানে অপরাধে তিলোত্তমার খুনের সাথে, তিলোত্তমার খুনের সাথে সন্দীপ ঘোষের সত্যি কি এমন কোনো যোগসূত্র রয়েছে, যেটার প্রমাণ সিবিআই কিন্তু কোর্টে জমা দিতে চলেছে। মানে এই যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, সেটাতে মারাত্মক কিছু আছে। তার পদুত্তরে সিবিআই কিন্তু এবার পাকাপোক্ত প্রমাণ কিন্তু কোর্টে জমা দিতে চলেছে। এমনকি তোমাদের সামনে আরেকটা ভাইটাল কথা বলি বন্ধুরা, যে এই যে সন্দীপ ঘোষের উকিল বারবার চেষ্টা করছে প্রাণপণে যে সন্দীপ ঘোষের জামিন হওয়া দরকার, জামিন হওয়ার উচিত, তাই না? মানে জামিনের জন্য ওনারা চেষ্টা করছেন। তো এটাও তোমাদেরকে বলে দিই যে নিজে বিচারপতি জানিয়েছেন যে জামিন হবে না। এই পরিস্থিতিতে কখনো সন্দীপ ঘোষের জামিন হতে পারে না। যদি জামিন হয় তাহলে এটা অবিচার করা হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে বোঝাতে পারছি যে সন্দীপ ঘোষের জামিন অবধি হবে না, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমন কিছু পাকাপোক্ত প্রমাণ কোর্টে জমা পড়েছে বন্ধুরা। এমনকি যে এই যে সন্দীপ ঘোষ, যে মানুষটা এতগুলো দুর্নীতির সাথে জড়িত, যেখানে যে মানুষটা মানে বলবো প্রিন্সিপাল, তো ওখানকার উনি প্রিন্সিপালের যে দায়িত্ব কর্তব্য সেটা তো উনি পালন করেননি, বরঞ্চ বলো যে ওই প্রিন্সিপাল হয়ে ওখানকার লাভটাই উনি বেশি শোষণ মানে শুষে নিয়েছে, তাই না? এমনকি যার জন্য আজকে তিলোত্তমাকে এই ধরনের নৃশংসভাবে তার জীবনটা চলে গেল। প্রত্যেকে আমরা মরবো, কিন্তু মৃত্যুটা এত ভয়ানক, এতটা ভয়ানক আমরা কেউ আশা করি না, বা হাজার শত্রু থাকলেও আমরা কারো মৃত্যু এতটা ভয়ানক হোক এটা আমরা কেউ চাই না, তাই না? মৃত্যু আমাদের শেষ, কিন্তু মৃত্যু যদি ভালোভাবে, বা বলতে পারো একটা স্বাভাবিক মৃত্যু হলে খুব ভালো, কিন্তু এতটা হিংস্রভাবে কাউকে যদি মারা হয় কারো বিনা দোষে, সে মেয়েটা সত্যবাদী ছিল, সে প্রোটেস্ট করেছিল, তাই না? প্রোটেস্টের জন্য আজকে এইভাবে তার সাথে ঘটনা ঘটানো হলো। যার সাজা বা যেই অপরাধীগুলো করেছে তার সাজা অতি আবশ্যক।
দরকার আছে, তাই না? এমনকি তোমাদের সামনে আরেকটা কথা বলি, যে তোমাদের জানিয়েছিলাম ডক্টর অপূর্ব বিশ্বাস, অটোপসি সার্জন, যিনি বলতে পারো যে সিবিআইয়ের ডাক পড়েছিল, সিবিআইয়ের কাছে সিজিওতে গেছিলেন। তো সেখানে গিয়ে উনি প্রথমত যেই কথাগুলো বলেছিলেন, পরে কিন্তু ওই কথার প্রত্যুত্তরে উনি কিন্তু বয়ান চেঞ্জ করেছিলেন। যার প্রত্যুত্তরে সিবিআই কিন্তু বুঝতে পেরেছিল যে এই কিছু একটা ঘাপলা চলছে। যেই মানুষটা প্রথমে করে সবটি কথা বলে, সেই মানুষটা পরবর্তীতে যদি তার বয়ান চেঞ্জ করে, তাহলে কিন্তু ওখানে বুঝতে হবে যে পারিপার্শ্বিক চাপ তো অবশ্যই ডেফিনেটলি, কিন্তু তারপরেও এটা বুঝতে হবে যে কিছু লুকোচ্ছে, তাই না? যার জন্য ডক্টর বিশ্বাস মানে অপূর্ব বিশ্বাসের কিন্তু মোবাইল সিবিআই নিয়েছেন ইনভেস্টিগেশনের জন্য, যাতে ওই মোবাইল থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে, এটা সিবিআইয়ের সন্দেহ। যার জন্য সিবিআই কিন্তু মোবাইল নিয়েছেন, এমনকি তদন্ত চলছে। হ্যাঁ, আর এই যে তোমাদেরকে যেটা বললাম বন্ধুরা, হ্যাঁ, যে একটা কথা তোমাদেরকে এইটুকু ক্লিয়ার বলি, যে সন্দীপ ঘোষ তো এই ব্যাপারে ডেফিনেটলি বড় একটা মাথা, তারপরেও আরও কারা কারা জড়িত, সিবিআই কিন্তু পুরো ব্যাপারটাকে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছেন। ওনাদের কাছে প্রমাণ আছে, মানে প্রমাণ বলতে ওনারা সবটা বুঝতে পারছেন নিড অ্যান্ড ক্লিয়ারভাবে, যে এই মানুষগুলো কিন্তু যখনই এক জায়গা করতে যাচ্ছেন, তখনই কিন্তু হয়ে যাচ্ছে গিয়ে একটা গণ্ডগোল, যে এই গণ্ডগোলের জন্য সিবিআই কিন্তু দুয়ে দুয়ে কোথাও চার মিলাতে পারছেন না। এবার সবচেয়ে বড় কথা হলো যে কোর্টে সিবিআই প্রমাণ কবে করতে পারবে, প্রমাণ কবে হবে, মানে সত্যি কি সিবিআই কোর্টে প্রমাণ করতে পারবে যে এই সন্দীপ ঘোষ? কারণ কোর্ট কিন্তু সবসময় প্রমাণ চায়, যে অপরাধী, যে দোষী, তাকে প্রমাণ করতে হবে। কোর্ট কিন্তু কখনো আমাদের ইমোশন দেখে না, কোর্ট কিন্তু আমাদের প্রমাণ দেখে, তাই না? সেই প্রমাণের প্রত্যুত্তরে কোর্ট কিন্তু রায় শোনাবে। তো যার জন্য সিবিআই কিন্তু প্রাণপণে চেষ্টা করছেন সেখানে প্রমাণ করার জন্য যে অপরাধী এই মানুষগুলো। ঠিক আছে, আগামী আবারও 30 তারিখে মানে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছেন সিবিআই। এবার তোমাদেরকে বলি, এক মেডিকেল কলেজে আবারও প্রচুর হামলা হয়েছে, মানে বলতে পারো যে সেখানে মানে ডক্টরস, নার্স প্রত্যেকের উপরে চরম হামলা করা হয়েছে। কেন তোমাদেরকে বলি, সাগর দত্ত মেডিকেল কলেজে এক মহিলাকে অ্যাডমিট করা হয়, এমনকি শ্বাসকষ্ট রোগে শেষ মুহূর্তে, মানে যেই মহিলাটিকে সেখানে অ্যাডমিট করা হয়, সেই মহিলাটিকে শেষ মুহূর্তে এনে হসপিটালে অ্যাডমিট করানো হয়। আর যেখানে বলতে পারো যে বাড়ির লোক কমপ্লেন করে যে চিকিৎসা করা হয়নি, এটা তোমরা জানো সাধারণত এটা কিন্তু অনেক হসপিটালে হয়, যে রোগী যদি কোনো কারণে মানে এক্সপায়ার হয়, তারপর কিন্তু বাড়ির লোক সেখানকার বলতে পারো চিকিৎসক, নার্স, মানে যারা মানে স্বাস্থ্যের সাথে জড়িত, মানে অ্যাকচুয়ালি হসপিটালে যারা ডিউটিতে রয়েছে, তাদেরকে কিন্তু ধরা হয় যে ওদের জন্য আমাদের পেশেন্টটা চলে গেল, ওদের জন্য আমাদের পেশেন্টটা অমুক হয়ে গেল, তাই না? যার জন্য মানে ওখানে সবাইকে মারধর করা হয়েছে। আর বাড়ির লোকের একটাই বক্তব্য যে মৃত্যু হয়েছে এই মানে ডক্টর, নার্স এনাদের জন্য। হ্যাঁ, এমনকি 4th ফ্লোরে 20 জন মিলে সন্ধ্যে 6টায় ঢুকে, হ্যাঁ, সেখানে পুরো তাণ্ডব মাতিয়েছে বন্ধুরা। হ্যাঁ, পুরো তাণ্ডব মাতিয়েছে, মানে সেখানে যা করেছে তোমাদেরকে এক এক করে সবটা বলছি। আর এই নিয়ে কিন্তু অনেক ডক্টরস মুখও খুলেছেন। হ্যাঁ, এই নিয়ে ওনারা কিন্তু অনেক কথা বলেছেন, এমনকি কর্মবিরতি ওনারা করেছেন। ওখানে থালা, কাচের বোতল ছুঁড়ে মারা হচ্ছে, এমনকি অক্সিজেন সিলিন্ডার ভেঙে দেওয়া হয়। এমনকি এই বিষয়ে অথরিটিকে জানানোর পর উনি বলেন, তোমরা চাকরি করতে এসছো, তোমরা কর্মবিরতি করতে পারো না। আর এই নিয়ে ডাক্তারদের একটা বলতে পারো আন্দোলন চলছে, যে আন্দোলনে ডাক্তারদের বক্তব্য, ওনারা বলছেন যে আমাদেরকে 2000 পুলিশ নিরাপত্তা দিয়ে কি হবে, যদি আমার প্রাণটাই না বাঁচাতে পারে তাহলে কি হবে দিয়ে। আর ডাক্তার এই নিয়ে আন্দোলন প্রতিবাদ করছেন, এটা নিয়ে একটা জোরতোর ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ এসে মানে পুলিশ পরে এসেছেন, ঘটনাটার আধা ঘন্টা পরে কিন্তু পুলিশ এসেছেন, এমনকি পুলিশ যখন ছিলেন তার সামনেও কিন্তু বাড়ির লোক মানে নার্স, ডক্টরসের উপর হামলা করে যাচ্ছে, সেই অবস্থাতে কিন্তু পুলিশ দূর থেকে দাঁড়িয়ে দেখছেন। এটা ওনাদের
কমপ্লেন। ওনারা নিজের মুখে বলছেন, ওখানকার নার্স, ওখানকার স্টাফরা, যে পুলিশ দূর থেকে দাঁড়িয়ে দেখছে, কিন্তু আমাদের যে ওখানে হামলা করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো রকমের অবজেকশন করছেন না। এমনকি যে ডাক্তার, নার্স প্রত্যেকে ডিউটি বিরতি দিয়েছেন, যতক্ষণ আমাদের নিরাপত্তা ব্যবস্থা না হয় ততক্ষণ আমরা ডিউটি করব না। আর এই জন্যই কিন্তু ওনারা ডিউটি বিরতি রেখেছেন। ওই যে আন্দোলন চলছে যে আমাদের মানে নিরাপত্তার জন্য কোনো রকমের সিওরিটি নিতে হবে, যে আমাদের নিরাপত্তা দিবে তবে আমরা এখানে কাজ শুরু করব, মানে ডিউটি শুরু করব। কারণ ডক্টর, নার্স ওনারা তো সেবা করার জন্য এসছেন, তাই না? যদিও ওটার জন্য ওনারা বলতে পারো একটা মাসিক বেতন পান, তার না, কিন্তু তারপরেও ওনারা যে ডিউটি করছেন, ওনারা যে মানুষের সেবা করছেন, আজকে ডক্টর, নার্স না থাকলে, তাই না, আমরা কার কাছে যাব? কোনো অসুখ হলে, কোনো প্রবলেমে পড়লে আমরা কার কাছে যাব? নিজের প্রাণটা বাঁচানোর জন্য ওদের কাছেই তো, তাই না? তো এই যে ওনাদের কাছে যাব, ওনাদেরকে যদি হামলা করা হয় তাহলে কোথায় থেকে ওনারা ডিউটি করবেন? কিভাবে ওনারা ডিউটি করবেন? যেভাবে ওনাদেরকে ওনাদের ডিউটিরত অবস্থায় বাড়ির লোক 20-25 জন ঢুকে রীতিমতো মারা হচ্ছে, রীতিমতো ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে কীভাবে ওনাদেরকে অ্যাটাক করা হচ্ছে। তারপরেও বলবে যে আমাদের রাজ্যে সব কিছু ঠিকঠাক আছে। সব কিছু ঠিকঠাক আছে? কোথায় থেকে ঠিকঠাক আছে? কোনো রকমের মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে কথা দিয়েছিলেন, নিজে থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিরাপত্তার জন্য আমি দায়িত্ব নিচ্ছি। কোথায় থেকে নিরাপত্তা? আজকে যেভাবে হামলা করা হলো, মানে বাড়ির লোক এসে যেভাবে হামলা করলো, যেভাবে ওনাদেরকে একটা অ্যালিগেশন দিচ্ছেন, এটা কি সত্যি মানা যায়? গায়ে হাত ছাড়া কি কারো কোনো অধিকার আছে? এটার একটা নির্দিষ্ট ব্যবস্থা ছিল তো, নিয়মমাফিক চলতে হতো তো, যে অমুক ওয়ার্ডে অমুক পেশেন্ট ভর্তি ছিল, ওর ট্রিটমেন্ট হয়নি, যার জন্য ওনারা কমপ্লেন করতে পারতেন তো, সেটার একটা বৈঠক হতো, সেটার একটা নিয়ম হিসাবে সেই ব্যাপারটা সলিউশন বের হতো, তাই না? কিন্তু কী করেছেন ওনারা? রীতিমতো গিয়ে নিজেরাই বিচারক সেজে গেছেন, নিজেরাই রেজাল্ট জানিয়ে দিলেন, মানে মেরে ধীরে সব ঠিক। আজকে ডক্টরসদের ওনারা বুঝতে পারছেন যে আমাদের কোনো এখানে নিরাপত্তা নেই, যার জন্য আমরা ডিউটি করব না। মানে ওখানকার যে অবস্থা, ওই হসপিটালের অবস্থা এখন খুবই খারাপ। দেখা যাক আগামীতে কি হচ্ছে, মানে আমাদের মুখ্যমন্ত্রী কি করছেন। হ্যাঁ, আর সেমভাবে আমাদের এখানে এক হসপিটাল আছে, মানে আমরা কোনো প্রবলেম পড়লে সেই হসপিটালে যাই, মানে মালদা ডিস্ট্রিক্টের চাচল সুপার স্পেশালিস্ট হসপিটালেও সেম ঘটনা। এমন নয় যে ঘটনাগুলো সামনে আসছে সেই ঘটনাগুলোই কিন্তু আমরা জানতে পারছি, কিন্তু আড়ালে আরও অনেক জায়গায় ঘটনাগুলো ঘটছে যেগুলো অতটা বেশি হাইলাইট হচ্ছে না। কিন্তু চাচর সুপার স্পেশালিস্ট হসপিটালেও সেম ঘটনা ঘটেছে। মানে ওখানে এক পেশেন্ট এসে ডাইরেক্ট হুমকি দেয় এক নার্সকে যে আরজি কোর করে দিব। মানে কি, ডিউটি চলাকালীন এক নার্সকে ডাইরেক্ট হুমকি দেয় ওপেন যে আরজি কোর করে দিব। মানে বুঝতে পারছো, মানে কি সাংঘাতিক। আরে মানুষ কমপ্লেন, মানে কি বলো, মানুষ কীভাবে সাংঘাতিকভাবে অ্যাটাক করছে, নার্সরা কোথায় কমপ্লেন করবে, কিভাবে কমপ্লেন করবে? কারণ ওখানকার যে এক নার্স ডিউটিতে আছে, এর মানে কি ওই নিজের নিশ্চয়ই সেফ আছে, তাই না? ডিউটি চলাকালীন যদি কোনো নার্সের কোনো কিছু হয় তাহলে কি আমরা কি মনে করব? যেখানে নার্স ডিউটি করছে সেটাই তো তার একটা বাড়ির মতো, তার একটা সেফটি জায়গা, তাই না? এবার সেখানে যদি তার মধ্যে বিপদ ঘটে তাহলে কোথায় সেফটি পাবে নার্স, ডক্টরস বা যারা ডিউটি করছেন তারা কোথায় পাবে? তিলক তোমার সাথে যেভাবে ঘটনাটা ঘটলো, তার ডিউটিরত অবস্থায় তাকে এইভাবে এই ঘটনার সম্মুখীন হতে হলো। এমনকি মেয়েটা সারা জীবনের মতো তার বাবা মার কাছ থেকে, আমাদের কাছ থেকে একটা ভালো ডক্টরস সারা জীবনের মতো চলে গেল, যাকে আমরা হারিয়ে ফেললাম, এক অমূল্য রত্নকে। ঠিক সেইভাবে অন্যান্য হসপিটালগুলোতেও সেম ঘটনা ঘটছে। কি এই চাচল হসপিটালে যে ঘটনাটা ঘটলো তা সেখানে জাস্ট একটা কারণ ছিল বন্ধুরা, যে নার্স ওখানে বসেছিলেন, তার সামনে থেকে যে টুল ছিল সেই টুলটা, সেখানকার টুলটা, মানে নার্স যেখানে বসে থাকেন সেখানকার টুলটা তুলে নিয়ে বাড়ির লোক অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলো, হয়তো নিজের বেডের কাছে নিয়ে যাচ্ছিলো। সেটা নিয়ে নার্স শুধু অবজেকশন, মানে এইটুকু অবজেকশন করে যে এটা নিয়ে যাবেন না, এটা এখানে রাখুন। বাস সেটা নিয়েই প্রচুর ঝামেলা হয়, যেখানে বলতে পারো নার্সকে ওপেন থ্রেট দেওয়া হয়। এমনকি যে পরবর্তীতে সেখানে চাচল থানা থেকে পুলিশ আসেন, মানে ওই ছেলেটিকে আবার নিয়ে যাওয়া হয়, মানে গ্রেপ্তার করা হয়। তো
তো কি হচ্ছে, এভাবে যদি ইমিডিয়েট অ্যাকশান না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে খুব একটা খারাপ দিন আসছে, শুধু আমাদের না, প্রত্যেকের একটা খুব ভয়ানক দিন আসছে, যেখানে নারী বলতে পারো যে বাড়ি থেকে বের হতে 10বার ভাববে, এমনকি ওই নারীগুলো ডিউটি কিভাবে করবে সেটাও একটা ভাবার কথা, তাই না? শুধু পুরুষরাই যে ডিউটি করবে আর পুরুষরাই যে সবটা সামলে নেবে সেটাও কিন্তু নয়, সেখানে নারীরও অবদান আছে, নারীকেও লাগবে, মানে এক মহিলা ডক্টরস, মহিলা নার্স লাগবে কিন্তু। চলো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থেকো। আর একটা কমেন্ট বক্সে লেখো, উই ডিমান্ড জাস্টিস। তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে তিলক তোমার আত্মার শান্তির জন্য এই কমেন্টটি করো, উই ডিমান্ড জাস্টিস, কারণ তাতেই তিলক তোমার শান্তি হবে। আর যতদিন না অপরাধী শাস্তি পায় ততদিন আমরা কিন্তু প্রতিবাদ করে যাব। যত এই রকমের কেস বের হবে তত প্রতিবাদ চলতে থাকবে। চলো টাটা।